নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। কাল সিজিও কমপ্লেক্স অভিযান কিন্তু করলো বামেরা। তিলোত্তমা কাণ্ডের তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে শেষ করতে হবে এবং তদন্তে আওতায় আসল অপরাধীদের সংযুক্ত করে চার্জশিট প্রদান করতে হবে। মূলত এই ধরনের কিছু দাবিকে কেন্দ্র করেই সিজিও কমপ্লেক্স অভিযান কিন্তু করলো কালকে বামেরা। এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান কখন করেছিল জানেন? লোকসভা নির্বাচনের আগে, যেখানে শহরের একাধিক দুর্নীতি তদন্তভার এই সিবিআই বা ইডির হাতে গিয়ে পড়েছে। ঠিক সেখানে দাঁড়িয়ে ইডি এবং সিবিআই যেভাবে প্রত্যেকটি তদন্তেরই নিষ্পত্তি করতে ব্যর্থ হচ্ছে, ঠিক সেখানে এই সিজিও কমপ্লেক্স অভিযান অত্যন্ত রাজনৈতিক এবং প্রাসঙ্গিক মুখ বলে আমার মনে হয়। কিন্তু মনে রাখতে হবে, এই শহরে ঘটে চলা একাধিক দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ কতটা ভাবছেন সে বিষয়ে কিন্তু বামেদের নিজেদেরকেও প্রশ্ন করতে হবে। কারণ আমরা এই দুর্নীতির কথা সামনে আসার পর যতগুলো নির্বাচন হতে দেখেছি, সবকটা নির্বাচনেই কিন্তু শাসক দলের প্রভাব দেখা গেছে। আমরা বুঝতে পারি বিভিন্ন ক্ষেত্রে হয়তো কোথাও ভোট হয় না, কোথাও হয়তো পেশি বলে বা বাহু জোরে ভোট সংগঠিত করা হয়। আমি যদি সবকটা ঘটনাকে সাইডেও রাখি, তাহলেও কিন্তু নিঃসন্দেহে বলা চলে শাসক দলের দিকেই আপামর মানুষ, এই যে আপামর মানুষের কিছু অংশ কিন্তু এখনও ঝুঁকে আছে। অর্থাৎ দুর্নীতির যে প্রসঙ্গ, তা কিন্তু ভোট দানের বাক্সে রিফ্লেক্টই হচ্ছে না বিরোধী রাজনীতির জন্য। আর এখানে দাঁড়িয়ে এই সিজিও কমপ্লেক্স অভিযান এবং এর প্রাসঙ্গিকতা এবং সিজিও কমপ্লেক্স অভিযানকে কেন্দ্র করে কিছু প্রশ্ন নিঃসন্দেহে কিন্তু উঠে যায়। সিবিআই এর উপর আমাদের কোনোদিনই আস্থা ছিল না, সিআইডির উপরেও আস্থা ছিল না, সিবিআই এর উপরেও আস্থা ছিল না। কোর্ট মনিটর তদন্ত তবু তার মানে হয়, এতৎসত্ত্বেও 100 দিন কোনো ডেভেলপমেন্ট নেই। আমরা সেই কারণেই যাচ্ছি সিবিআই এর কাছে এটা বুঝতে যে সিবিআই কি অযোগ্য এবং অপদার্থ, নাকি তার পলিটিক্যাল মাস্টারদের ডিরেকশন অনুযায়ী নারদা সারদার মতন ধামাচাপা দিতে চায় এই কেসকে। আমরা এটা বোঝার জন্য যাচ্ছি। আমরা চাই বিচার হোক, মানুষ এই বিচার আদায় করবেই। কতদিন লাগবে আর দেখাই যাক। সিবিআইও তো পুলিশের মতন একজনেরই নাম দিয়েছে শুধু। হ্যাঁ, সেটাই তো আনফরচুনেট। রাজ্য সরকার তদন্তে বহু তথ্য প্রমাণ নষ্ট করেছে, এটা যেমন ঠিক, তেমনি 100 দিন সেটাও কম দিন না, বহু সময়। দেখুন, রাজ্যে যেভাবে দুর্নীতি শেষ 2 বছরে হয়েছে, প্রত্যেকটি তদন্তই কিন্তু কার্যত এখন কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে। কিন্তু শিক্ষক দুর্নীতি, খাদ্য দুর্নীতি, সন্দেশখালী শেখ শাহজাহান ইস্যু, অনুব্রত মণ্ডল কিংবা গরু পাচারের সঙ্গে জড়িত একাধিক মামলা, সবকটা দুর্নীতি তদন্তই কিন্তু করছে কেন্দ্রীয় সংস্থাগুলো। কিন্তু কোনো এক অদ্ভুত জাদু বলে কোনো তদন্ত প্রক্রিয়ায় কিন্তু শেষ হচ্ছে না। ঠিক 2 দিন আগে আপনারা দেখেছেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য কিংবা শান্তিপ্রসাদ সিনহার মতো ব্যক্তিত্বদের জামিনের একটা সম্মুখীন তারা হয়ে গেছেন। অলরেডি তারা কিছুজন, মানে যারা শিক্ষক দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা জেলে ছিলেন, তাদেরকে কিন্তু জামিন দিতে বাধ্য হয়েছে আদালত। ফলে সর্বক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা তার কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। সিবিআই এর আগে পশ্চিমবাংলায় অনেকগুলো তদন্ত করেছে, কোনো তদন্ততেই আমরা তদন্ত শেষ হতে দেখিনি। এই নির্যাতিতার ঘটনা, যেটা একটা বিরল অপরাধ, এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় আগে আরো অনেক ঘটেছে। এই সমস্ত ঘটনার এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এতদিন পরেও তদন্তের অগ্রগতি কোথায়, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসছে। ফলে সাধারণ মানুষের যে প্রশ্ন যে সিবিআই কি করতে পারলো এবং সিবিআই আরো কতদূর যেতে পারে, সেই প্রশ্নের জবাব চাইতে আমরা এখানে এসেছি। আমরা বলতে চাই যে আর কত সময় তাদের লাগবে পুরো তদন্তটা শেষ করতে, সেটা আমরা জানতে চাই। এবং এটা আমরা বুঝি যে সাধারণ মানুষের চাপ না পড়লে এই সরকার আর ওই সরকার, দিল্লি আর নবান্ন, কোনো কাজ করে না। ফলে সাধারণ মানুষের চাপ যখন পড়বে তখন সিবিআই কাজ করতে বাধ্য হবে। সেই জন্যই আজকে আমরা সিবিআই দপ্তরে এসেছি। দেখুন, সেটিং আছে কি নেই তা তো অনেক বড় গবেষণার বিষয়, কিন্তু এটা তো বাস্তব। যেভাবে ইডি সিবিআই আমাদের প্রত্যাশা জাগিয়ে দুর্নীতির বিরুদ্ধে তদন্তগুলো শুরু করেছিলেন, আজকের দিনে দেশে দাঁড়িয়ে 2 বছর পরে এসে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে কোনো তদন্তের বা কোনো পরীক্ষারই রেজাল্ট বা ফলাফল কিন্তু আমাদের সামনে আসেনি। কোনো রাজনৈতিক দলের নেতারা জেলে যাবেন বা তার শাস্তি হবে, সেসবের ঊর্ধ্বেও যদি আপনারা ভাবেন,
আসলে কারা দুর্নীতি করলো, কারা এই সমাজের সঙ্গে প্রতারণা করলো, কারা আরজি করের মতো এই রকম একটা নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু জানার অধিকার সাধারণ মানুষের আছে বলে আমার মনে হয়। আর এক্ষেত্রে উত্তর তো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকেই দিতে হবে। কিন্তু যেভাবে দিনের পর দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কার্যত ব্যর্থ হচ্ছেন, তাতে কিন্তু সাধারণ মানুষের মনে সেই সেটিং তত্ত্ব ঘুরে ফিরে চলে আসতেন। বামেরা কিন্তু পার্টিকুলারলি সেই সেটিং তত্ত্বটাই এস্টাবলিশ করার চেষ্টা করে গেছেন এর আগেও এবং বর্তমান সময়েও। একেবারেই আস্থা পাচ্ছি না, তার কারণ হচ্ছে 100 দিন হয়ে গেছে, তারপরেও এখনো অভয়ার খুনের ধর্ষণের পেছনে যারা আছেন তাদের নাম তো আমরা জানতে পারলাম না। এইভাবেই এক যুগ পেরিয়ে গেছে, সারদা কেলেঙ্কারিও জানতে পারিনি, নারদা কেলেঙ্কারির পেছনে কারা জানতে পারিনি, টেট কেলেঙ্কারি বলুন, এসএসসি কেলেঙ্কারি বলুন, রেশন দুর্নীতি বলুন, আর কত দুর্নীতির সংখ্যা বাড়লে তার পেছনে কারা সংগঠিত করতে উদ্যোগী ছিল এটা আমরা জানতে পারবো আমি জানি না। তাই সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে আমরা রাস্তায় আছি। সাধারণ মানুষের কথা সিবিআই দপ্তরের একেবারে উচ্চতম পদ অব্দি কানে পৌঁছে দিতে আমরা মিছিল করছি। এখানে একটা গণতান্ত্রিক সরকার, ভোটে নির্বাচিত সরকার তো রয়েছে, তাদের তো একটা দায়িত্ব মানুষের আস্থা ফিরিয়ে আনা। সেই দাবিটা জানাতেই তো আমরা রাস্তায় নেমেছি। আমরা তো আইন হাতে তুলে নিইনি, আমরা সেটা যাতে না হয় সেই দায়িত্ব তো সিবিআই কে নিতে হবে। আমার কোনো ধারণা নেই, 100 দিন পেরিয়ে গেছে, সিবিআই এর উচিত আগামীকাল, আগামী 24 ঘন্টার মধ্যে যারা তারা তদন্তে পেয়েছেন দোষী তাদের নাম পেশ করা উচিত। তারপর বিচারপতিরা আছেন, তারা বিচার দেবেন। অর্থাৎ এই সিজিও কমপ্লেক্স অভিযান যে বামেদের অত্যন্ত প্রাসঙ্গিক একটা পদক্ষেপ, সে কথা কিন্তু বলাই চলে। কিন্তু এর পাশাপাশি একাধিক প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসে। অন্তত বাংলার রাজনীতিতে বামেদের যা বর্তমান অবস্থা, সেই অবস্থা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন কোথাও না কোথাও বামেদের যে রাজনীতি এবং বামেদের যে দূরদর্শিতা, তা কিন্তু বাংলার মানুষকে, সাধারণ মানুষকে বোঝাতে পারছেন না বাম নেতারা। আর এখানেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসে। সেই প্রশ্নগুলোই আমি আপনাদের উদ্দেশ্যে আজকে কিন্তু করছি। আমার দৃঢ় বিশ্বাস যে সকল বামপন্থী সমর্থকরা এই ভিডিও দেখছেন, আমার সঙ্গে কিছু ক্ষেত্রে তারা একমত হবেনি। দেখুন, সিজিও কমপ্লেক্স অভিযান, এইটা কি দিনের শেষে একটা সাধারণ মানুষের ইস্যু হয়ে উঠছে? কেন আমি বলছি, কারণ লোকসভা নির্বাচনের আগেও কিন্তু একাধিক দুর্নীতির প্রতিবাদে এবং সিজিও মানে এই যে সিবিআই তদন্ত, তার গাফিলতির বিরুদ্ধে সে সময় কিন্তু বামেরা সিজিও কমপ্লেক্স অভিযান করেছিল। কিন্তু আলটিমেটলি সেই আন্দোলন কিন্তু গ্রামের প্রান্তিক মানুষগুলোকে ছুঁয়ে যেতে পারেনি। অতীতে পশ্চিমবাংলায় যা দুর্নীতির তদন্ত সিবিআই করছে তাতে আমাদের ফল আশানুরূপ হয়নি। সারদার তদন্ত, নারদার তদন্ত, লাল ডায়েরি লোপাটের তদন্ত, নিয়োগ দুর্নীতির তদন্ত, যেটা যেটা সিবিআই হাতে পেয়েছে এখন অবধি তার কোনো ফলাফল বেরিয়েছে বলে, কোনো চার্জশিট হয়েছে বলে, অপরাধীর শাস্তি হয়েছে বলে এখনো বাংলার মানুষ জানতে পারেনি। ফলে অতীতের ঘটনাগুলোর মতো এই ঘটনাটাও যাতে সেই জায়গায় দাঁড়িয়ে না যায়, সেই জন্য আজকে আমরা পার্টির পক্ষ থেকে সিবিআই এর কাছে ডেপুটেশন দেওয়া অভিযানটা করছি, এই কারণে যাতে অন্যান্য পুরনো ঘটনাগুলোর মতো এটাও ওপরে তৃণমূল বিজেপির সেটিং এ গিয়ে এর তদন্ত রোধ না হয়ে যায়। পাশাপাশি সিবিআই কিন্তু সরাসরি ভরা এজলাসে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলেছে তারা সিসিটিভি ফুটেজ পাচ্ছে না, এবং একাধিক সিবিআই কর্তারা পরিষ্কারভাবে প্রমাণ লোপাটের কথা একটা কিন্তু আমাদের সামনে নিয়ে আসেন। এছাড়াও সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে সিসিটিভি ফুটেজ নিয়ে এক বিস্ফোরক অভিযোগ করেছেন, এবং একাধিক সূত্র মারফত যে খবর সামনে এসছে সেখানে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাট এবং আরজি কর তদন্ত নিয়ে রাজ্য পুলিশ এবং সিবিআই এর একাধিক ঘাত প্রতিঘাতের কথা আমাদের সামনে এসছে। ঠিক সেখানে সিবিআই এর প্রতি ভরসা না রাখা ছাড়া বামেরা বাবারা সাধারণ মানুষের কি আর অন্য কোনো উপায় আছে? আমার কিন্তু এই প্রশ্ন থাকলো। তৃণমূল বিজেপির সেটিং না থাকলে, সিবিআই এর তদন্ত ঠিকমতো চললে, তৃণমূলের যে নেতারা এখন রাস্তায় চড়ে বেড়াচ্ছেন তাদের অনেককে জেলে যেতে হতো। এই আরজিকর আবহে সিবিআই এর হাত থেকে একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতা জামিনে ছাড়া পেয়ে গেলেন, অতীতে পেয়েছেন, ভবিষ্যতে পেয়ে যাবেন। তাহলে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা যদি জামিনে ছাড়া পেয়ে যান, তাহলে সিবিআই এর কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। আর সিবিআই কে এই যে টেনে ধরা হচ্ছে, তদন্তটা ভালো করে হচ্ছে না, তৃণমূল বিজেপির সেটিং যদি না থাকে তাহলে সিবিআই তো তদন্ত করে তৃণমূলের নেতাদের জেলে পুরে দিতে পারতো, পারছে না, কারণ উপরে সেটিং হয়ে গেছে বলে। কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন শিক্ষক দুর্নীতি, কয়লা, বালি, খাদ্য দুর্নীতি সব তদন্তভারই যেখানে সিবিআই এর হাতে গেছে, ঠিক সেখানে সিবিআই অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠতেই পারে। কিন্তু তিলোত্তমা কাণ্ড, যে কাণ্ডের সঙ্গে সাধারণ মানুষের আবেগ জড়িয়ে আছে,
যে কাণ্ডকে সামনে দেখে আজকে রাত দখল করেছেন এই রাজ্যের আপামর মানুষ, ঠিক সেখানে দাঁড়িয়ে সিবিআইয়ের উপর ভরসা রাখা ছাড়া আর কি কোনো রকম উপায় সাধারণ মানুষের হাতে আছে? নিঃসন্দেহে নেই। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের অভিযান বা আন্দোলন কতটা সাধারণ মানুষকে ছুঁতে পারবে, কতটা সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রসঙ্গত এক্ষেত্রে আরো একটা প্রশ্ন সাধারণ মানুষের সামনে আসে। কিছুদিন আগে উপনির্বাচন হয়েছে আমাদের এই রাজ্যের 6টি জায়গায়। এই উপনির্বাচনে কিন্তু বামেরা আইএসএফ এর সঙ্গে ফের জোট করেছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে যে নওশাদ সিদ্দিকী দিনের পর দিন বামেদের আক্রমণ করেছেন, যে নওশাদ সিদ্দিকীর আইএসএফ দিনের পর দিন সিপিআইএম কে আক্রমণ করেছেন, সেই আইএসএফ এর সঙ্গে কোন জাদু বলে ফের একবার উপনির্বাচনে জোট করলেন, সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ যদি তোলে তাহলে কি খুব ভুল করবেন? দেখুন, অনেকে বলেন সংখ্যালঘু ভোট কাটাকাটি করতে চায়নি বামেরা, তার জন্য ওই জায়গাটি আইএসএফ এর সঙ্গে জোট করেছেন। কিন্তু বামেরা তো সংখ্যালঘু বা সংখ্যাগরু এই তত্ত্ব দেখে ভোটে লড়েন না, তারা একটা নীতির উপর ডিপেন্ড করে ভোটে লড়েন। কিন্তু সেই নীতি যখন বিসর্জন হয়ে যায় তখনই কি বারংবার যারা আমাদের লাথি মারে ঠিক তাদের সঙ্গে জোট করতে হবে, এই পন্থা বাম রাজনীতিতে চলে আসতে শুরু করলো। এবং তার জন্যই কি সাধারণ মানুষ বাম রাজনীতি থেকে দূরে সরতে পারেন? এই প্রশ্ন কিন্তু বাম নেতাদের করতে হবে। পাশাপাশি আমার একটা ব্যক্তিগত অবজারভেশনে বলে, বামেদের দিক নির্দেশ এবং দূরদর্শিতা সম্পর্কে সাধারণ মানুষ হয়তো বেশি কিছু বুঝতেই পারছেন না। তারা বিরোধী হিসাবে বিজেপিকেই বেছে নিচ্ছেন। তার কারণ হলো একটাই, বিজেপি প্রত্যেকটা পদক্ষেপে পাল্টা দেওয়ার চেষ্টা করছেন। সাধারণ মানুষের আস্থা রাখতে হবে রাস্তার লড়াইয়ের ওপর। 14 তারিখের রাত দখল থেকে আরম্ভ করে আজকে এই 100 দিন পর্যন্ত সাধারণ মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে নিজের অধিকারের কথা বলেছেন, দুর্নীতিগ্রস্তদের জেলে পড়ার কথা বলেছেন, অপদার্থ মন্ত্রীদের পদত্যাগের কথা বলেছেন, সাধারণ মানুষের লড়াইটা ঐক্যবদ্ধ হলে তবেই মানুষের আস্থা ফিরবে এবং এই শাসক দল, এই তার বিভিন্ন সংস্থাগুলো তারা কাজ করতে বাধ্য থাকবে। মানে আলটিমেটলি কেন্দ্র এবং রাজ্য সেটিং এর রাজনীতি করেন, এ কথা হয়তো অনেকেই বিশ্বাস করেন। কারণ কেন্দ্রীয় সংস্থাগুলোর উদাসীন্য মনোভাব, কেন্দ্রীয় সংস্থাগুলোর যে মানে ব্যর্থতা, তাতে এই খবরটিকেই এস্টাবলিশমেন্ট করে। কিন্তু এই সেটিং এর কথা সাধারণ মানুষকে তো বামেদের বোঝাতে হবে, কিন্তু সাধারণ মানুষকে বামেরা কেন বোঝাতে পারছেন না, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। পাশাপাশি এখানে ইন্ডিয়া জোট নিয়ে সাধারণ মানুষ কি বামেদের ভুল বুঝছেন? কারণ নদিয়াতে আপনারা সিপিআইএমএল এর সঙ্গে জোট করলেন, যা রাজ্যেই প্রথম প্রায়। এই সিপিআইএম কিন্তু মমতা ব্যানার্জিকে ক্লিন চিট দিয়ে বলেছিল লেসার এভিল, অর্থাৎ বিজেপিকে থামানোর জন্য তৃণমূল ভালো। কিন্তু এই রকম দৈরত বা এই রকম দ্বিচারিতা বা সাধারণ মানুষের কাছে কি বামেদের আসল যে মেসেজ, বামেরা কি করতে চায়, বামে যে দূরদর্শিতা, ভবিষ্যৎ সম্ভাবনা, তা কি দেওয়া থেকে একটু বিরত করতে বাধ্য করছে? অর্থাৎ বামেদের এখানে নীতি সাধারণ মানুষের কাছে অবধি পৌঁছাচ্ছে না বলে আমার ব্যক্তিগত অবজারভেশন। কিন্তু আপনারা যদি সামগ্রিকভাবে দেখেন তাহলে দেখবেন আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে বামেরা লড়াই করেছে তাও কিন্তু বঙ্গ রাজনীতিতে বহুদিন পরে হয়েছে। কিন্তু এই লড়াই ভোট বাক্সে কতটা রিফ্লেক্ট হবে তা কিন্তু উপনির্বাচনের রেজাল্টে আমরা জানতে পারবো, বা 2026-এর ভোটে আমরা জানতে পারবো। কিন্তু এটা তো বাস্তব। আমার কাছে যত মেসেজ আছে, ফোন আসে, বিভিন্ন জায়গার বিভিন্ন কমিটিতে একাধিক নেতার বিরুদ্ধে এরকম অভিযোগ শোনা যায়। শুধু তাই নয়, যে অভিযোগ সব থেকে বেশি খারাপ লাগার একটা জায়গা সৃষ্টি করে, অন্তত বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে যে অভিযোগ আমরা শুনতে পাই তা হলো নিচু তলার কর্মীদের কি সুরক্ষা সত্যি বামেরা দিতে পারছে? মানে এই যে নিচু তলার কর্মীরা যা দিনের পর দিন ঝড় জল উপেক্ষা করে রাস্তায় নামেন, তাদের পাশে কি বাম নেতা বা প্রার্থীরা থাকছেন? পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে যেরকম হিংসা হলো, তারপরে কি রাজ্যের একাধিক বাম নেতারা কি পাশে ছিলেন? অর্থাৎ সব মিলিয়ে বাম রাজনীতি থেকে যদি এই সকল প্রান্তিক নিচুতলার কর্মীরা আবার সরে যান তাহলে কিন্তু বাপেরা বিপাকে পড়তে পারে। কারণ এটা তো ইচ্ছা মতো হতে পারে না। লোকসভা নির্বাচনের আগে আমি জোট করলাম, পরবর্তীকালে উপনির্বাচনের আগে জোট করলাম না, কিংবা উল্টোটা। অর্থাৎ মানুষকে এত রকম দ্বিধাদ্বন্দ্বে কেন ফেলবেন আপনারা? মানুষ আপনাদের সাপোর্ট করতে চায়, কিন্তু আপনাদের যদি উদাসীন মনোভাব তারা দেখে, আপনারা যদি দিক নির্দেশ তাদের দেখাতে না পারেন, তাহলে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যেরকম অভিযোগ আছে তারপরেও এই তৃণমূল বিরোধী ভোট আপনাদের কাছে না আসা নিঃসন্দেহে আপনাদেরই ব্যর্থতা, বাম আন্দোলনেরই ব্যর্থতা। আর বিজেপি যেভাবে সেটিং এর রাজনীতি করে বাংলাতে এস্টাবলিশমেন্ট চাইছে, সাথে কিন্তু বলাই চলে এই বিজেপি বিরোধী ভোটও কিন্তু আপনাদের কাছে আসতে পারে যদি আপনাদের নীতি ঠিক থাকে অন্তত রাজনৈতিক প্রেক্ষাপটে। সব মিলিয়ে আপনাদের কি মত নিঃসন্দেহে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।